পাহাড় আর অপরূপ সৌন্দর্যে ভরা শান্ত শহর নীলগিরিতে হঠাৎই শুরু হয় আজব কিছু খুন। খুনের নেই কোনো ক্লু আর না আছে কোনো প্রমাণ, আছে শুধু লাশের হাতে কাটা দাগ। যেন খুনি তার শিকারদের এই চিহ্ন দিয়ে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এই শহরের পুলিশদেরকে যে তারা চাইলেও এই খুনির কিচ্ছু করতে পারবে না। শহরের চারিদিকে যখন এই সাইকো কিলারের আতঙ্ক ছড়িয়ে গেছে, তখনই অশোক তার ভালোবাসা লিনার জন্মদিন উদযাপনে বের হয় জঙ্গলের রাস্তায়। আর সেদিনই তারা ফেসে যায় এই সাইকো কিলারের বিছানো জালে। তবে সৌভাগ্যক্রমে অশোক সেদিন বেঁচে যায় আর এরপরের 5টা বছর ধরে খুঁজে বেড়ায় সেই খুনিকে যে তাকে বলেছিল বাঁচতে চাইলে চুপ থাকো। হঠাৎ একদিন সেই খুনি যখন নিজেই তার সামনে এসে দাঁড়ায়, তখনই বদলে যায় পুরো গল্প। আর বের হয়ে আসে এমন এক রহস্য আর বিভৎস পাপের বিবরণ যা কেউ কখনো কল্পনাতেও ভাবেনি। ভরপুর ক্রাইম, সাসপেন্স, অকল্পনীয় সব টুইস্ট, মিস্ট্রি আর ভয়ানক এক রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ভেজাম, যার অর্থ বন্য সাদা হাতি, যে কখনো তার প্রতি হওয়া অন্যায়কে ভোলে না। খবরে বলা হয় নীলগিরিতে হওয়া রহস্যজনক খুনগুলোর জন্য নীলগিরি ও তার আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে গেছে। খুনের প্যাটার্ন এক হওয়ায় পুলিশ সন্দেহ করছে এটা কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ। এই খুনির ভিকটিমের লিস্টের একজন ফরেস্ট মিনিস্টার মারিয়াপ্পানের ছেলে চিন্না। তাই সাধারণ মানুষের মধ্যে ভয় আরো বেড়ে গেছে। মারিয়াপ্পান তার বড় সাথে জঙ্গলের মধ্যে আগাছার মতো পড়ে থাকা চিন্নার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। দেখা যায় চিন্নার ডান হাতে চাকু দিয়ে ক্রস চিহ্ন আঁকা। গল্প চলে আসে 2014 সালের 17 অক্টোবর নীলগিরি হিলসে। পাহাড় আর মেঘের রাজ্য যেখানে মিলে মিশে একাকার হয়, সেই ঠান্ডা কোমল বাতাসের বুক চিরে অশোক তার ভালোবাসার মানুষ লিনাকে নিয়ে ঘুরতে বের হয়। পথে তাদের পরিচিত এক বয়স্ক লোকের চায়ের দোকানে আসতেই সামান চাচা বলে, শহরে ওই খুনিকে নিয়ে আতঙ্ক ছড়িয়ে গেছে, তোমরা এমন সময়ে কেন বের হয়েছ? লিনা হাসি মুখে বলে, আজ আমার জন্মদিন, আমার চকলেট দেন তো। আর ভয় তো আছে শুধু শহরে, জঙ্গলে কোনো ভয় নেই। সামান বলে, তোমার কি মনে হয় ওই খুনি জঙ্গলে আসতে পারবে না? কিছুক্ষণ পর দুইজন পাহাড়ের চূড়ায় বসলে অশোক লিনাকে বলে, গৌরীর সাথে যা হয়েছে তা যেন আর কারোর সাথে কখনো না হয়। যদি সেদিন ওর জায়গায় তুমি থাকতে, ভাবলেই তো আমার গায়ে কাটা দিচ্ছে। লিনা গৌরীর বিষয়টা নিয়ে খুবই আপসেট, তাই অশোককে বলে, চলো, এখানে আর থাকতে ইচ্ছা হচ্ছে না, কেমন যেন আজব এক অনুভূতি হচ্ছে, আমরা ফিরে যাই। লিনার কথা মতো অশোক লিনাকে নিয়ে বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। লিনা ক্লান্ত হয়ে অশোককে জড়িয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ একটা গাড়ি দ্রুত গতিতে সাইড কাটিয়ে গেলে দুইজনই ভরকে যায়। অশোক গাড়িটার উপরে চিৎকার করে ওঠে, কিন্তু গাড়ির ড্রাইভার কোনো কিছু তোয়াক্কা না করেই চলে যায়। বেশ কিছু দূর আসার পরে অশোক আর লিনা খেয়াল করে সেই গাড়িটাই কিছুটা সামনেই রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝে সেই গাড়িটাকে এভাবে দেখে লিনা অনেক ঘাবড়ে বলে, আমার এই জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, চলো আমরা গাড়ি ঘুরিয়ে চলে যাই। অশোক বলে, শহরে ফেরার তো এই একটাই রাস্তা, আর কোনো উপায়ও নেই, তুমি বাইকের কাছে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। লিনা ভয়ে আশেপাশে দেখতে থাকে। অশোক গাড়ির কাছে এসে দেখে গাড়িতে কেউ নেই। গাড়িতে উঠে গাড়িটা সাইড করতেই একটা ছোট ডিভাইসের মতো কিছু খুলে পড়ে। সেটা উঠিয়ে রেখে লুকিং গ্লাসে তাকাতেই তার জান হাতে চলে আসার মতো অবস্থা হয়, কারণ বাইকের পাশে লিনা নেই। জলদি গাড়ি থেকে নেমে লিনাকে চিৎকার করে ডাকতে থাকে। টর্চের আলো মেরে আশেপাশে দেখতে থাকে, কিন্তু কোথাও লিনা নেই। আচমকা পেছন থেকে একজন এসে অশোকের মুখ চেপে ধরতেই অশোক তার থেকে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে দৌড়াতেই যাবে, লোকটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্ধকার থাকায় সে লোকটার চেহারা ভালো করে দেখতে পায় না। লোকটা বলে, যদি বাঁচতে চাস তাহলে চুপ করে থাক। অতীতে সেই ভয়ানক স্মৃতি দেখে অশোক কেঁপে ঘুম থেকে ওঠে। বিছানার পাশে রাখা চাকুটা উঠিয়ে মনে করে সেদিন সে অফিসার ফ্রান্সিসকে বলেছিল খুনির শুধু এটুকু কথাই তার মনে আছে, যে বাঁচতে চাইলে চুপ থাক। লিনার কথা মনে পড়তেই অশোক অস্থির হয়ে ওঠে। সাইকেল চালাতে চালাতে চিৎকার করতে থাকে। গল্প চলে আসে 5 বছর পরে কোয়েম্বাটোরে। অশোক
এখন একটা টেক কোম্পানির সিনিয়র কল কোয়ালিটি অ্যানালিস্টের পোস্টে আছে। অশোকের ব্যক্তিগত জীবন বেশ এলোমেলো হলেও প্রফেশনাল লাইফে সে বেশ সিরিয়াস, কারণ এই কল অ্যানালাইসিসের মাধ্যমেই সে আজও সেই অভিশপ্ত সন্ধ্যার অপরিচিত কণ্ঠটাকে খুঁজে বেড়াচ্ছে। প্রতি রাত জেগে কাস্টমার কেয়ারে করা সব কল শুনে সে খুনিকেই খুঁজতে থাকে। অশোক বর্তমানে তার বাসায় তার বোন দুলাভাই আর তার এক বন্ধু কার্তিকের সাথেই থাকে। সকাল সকাল অশোককে চুপচাপ থাকতে দেখে তার বোন জাহ্নবী জিজ্ঞেস করে, আজ বাবার বন্ধুর ছেলের বিয়ে, আমাদের ওখানে যাওয়া উচিত। অশোক বলে, আজ লিনার জন্মদিন। জাহ্নবী অশোককে থামিয়ে বলে, আর কত বছর নিজেকে এই দিনটার জন্য দোষারোপ করবে? অশোক রেগে বলে, ওই কণ্ঠটা আজও আমার কানে বাজে। আমি শান্তিতে ঘুমাতে পারি না, কোনো কাজ করতে পারি না। মানুষ আসলে সৃষ্টির সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি, বলেই চলে যায়। কিছুক্ষণ পর শহর থেকে বেশ দূরের এক কবরস্থানে এসে লিনার কবরে ফুল রেখে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। যেই 17ই অক্টোবর লিনার জন্মদিন ছিল, সেই দিনই হয়ে যাবে তার মৃত্যুদিন। এটা কে জানতো? তখনই অফিসার ফ্রান্সিস লিনার কবরে এসে ফুল রেখে অশোককে বলে, তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না, কখনো সময় করে বাসায়ও তো আসতে পারো। অশোক মন খারাপ করে বলে, তুমি যে বাসায় থাকো সেখানে লিনা থাকতো, আর ওই বাসায় আজও আমাদের অনেক স্মৃতি আছে। ফ্রান্সিস বলে, আমি অনেক ভাবে চেষ্টা করেছি, কিন্তু লিনার খুনির কোনো ক্লু পাইনি। অশোক মন খারাপ করে বাসায় ফিরে দরজায় টোকা দিতেই অপরিচিত এক মেয়ে দরজা খুলে উল্টা অশোককেই জিজ্ঞেস করে যে সে কে। অশোক রেগে বলে, এটা আমার বাসা, আর আপনি এখানে কি করছেন? মেয়েটা বলে, আমি প্রীতি, আর এটা তো কার্তিকের বাসা। কার্তিক আমার বান্ধবী দিব্যার বয়ফ্রেন্ড। অশোক রেগে বলে, কার্তিককে কল দেন। প্রীতির কাছে কার্তিকের নম্বর নেই, আর দিব্যার নম্বরও বন্ধ। এদিকে চার্জ না থাকায় অশোকের ফোনও বন্ধ, তাই সে কার্তিককে কল করতে পারছে না। শেষে উপায় না পেয়ে অশোক প্রীতিকে বলে, বাম হাতের 2 নম্বর রুমে আলমারি চেক করেন, ওখানে আমার পাসপোর্ট আইডি সব আছে, আর কার্তিক আমার ফ্ল্যাটে ভাড়া থাকে। প্রীতি দরজা আটকে অশোকের আলমারি চেক করতেই পাসপোর্ট চেক করে দেখে ঠিকই আছে। তখনই তার নজর পড়ে অশোকের ডায়েরিতে। ডায়েরির প্রতিটা পাতায় অশোক আর লিনার ছবি দেখে প্রীতি অবাক হয়ে দেখতে থাকে। তখনই কার্তিক দিব্যাকে নিয়ে ফেললে অশোককে দেখে দিব্যাকে ভেতরে পাঠিয়ে অশোককে দিব্যা আর প্রীতির আসার কারণটা বলতে থাকে। প্রীতি দিব্যাকে রেগে বলে, আগে বলবি না যে কার্তিকের বন্ধু এই বাসায় থাকে? আমি না বুঝে তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। দিব্যা বলে, এটা অশোকেরই বাসা, কার্তিক এখানে থাকে। তখনই অশোক ঢুকলে প্রীতি তাকে সরি বলে। অশোক পাত্তা না দিয়ে ঘরে চলে যায়। রাতে ক্যারাম খেলতে খেলতে প্রীতি জানায় যে সে তার লেখা বই পাবলিশ করাতে এসেছে, আগামীকালই বইয়ের ড্রাফট জমা দিবে। তখনই অশোক আসলে কার্তিক বলে, আমরা মুভি দেখতে যাব, তুইও যাবি নাকি? অশোক বলে, মুভি দেখা হলে জানাবি, এসে নিয়ে আসবো, বলেই বের হয়ে যায়। অশোকের এমন চুপচাপ থাকাটা প্রীতিকে বেশ ভাবায়। লিনার খুনিকে খোঁজার জন্য অশোক এক গোয়েন্দাকে গত 5 বছর ধরে হায়ার করে রেখেছে। সে তেমন কোনো তথ্য বের করতে না পেরে জানায় যে আজ থেকে সে আর এই কেসে কাজ করবে না। তবে যাওয়ার আগে জানিয়ে যায়, লিনার যখন খুন হয়েছে তখন শহরে এক সাইকো সিরিয়াল কিলার ঘুরছিল। তার প্রথম টার্গেট ছিল ভিকটিম 1, যাকে 2014 সালের 7ই অক্টোবর মারা হয়েছিল। মেয়েটার নাম গৌরী, যার সাথে প্রথমে অন্যায় করা হয়, পরে তাকে রড দিয়ে বাড়ি দিয়ে নির্মম ভাবে মারা হয়। এমনকি চাকু দিয়ে তার হাতে একটা ক্রস চিহ্ন আঁকা হয়েছিল। পরবর্তী ভিকটিমকে মারা হয় 11ই অক্টোবর। জঙ্গলে পচা গলা এক লাশ পাওয়া যায়। জানা যায় ছেলেটা ফরেস্ট মিনিস্টারের ছোট ছেলে চিন্না ছিল। তাকেও একইভাবে লোহার রড দিয়ে মেরে হাতে ক্রস চিহ্ন আঁকা হয়। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় চিন্নার লাশ পাওয়ার 48 ঘন্টা আগেই তাকে মারা হয়েছিল, এবং গৌরীকে যে রড দিয়ে মারা হয়েছিল চিন্নাকেও সেই একই রড দিয়ে মারা হয়েছিল। সবার সাইকো কিলারের বিষয়ে সন্দেহ হলেও কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন থাকায় সাইকো কিলারের বিষয়টা দমিয়ে দেওয়া হয়। সর্বশেষ ভিকটিমের নাম লিনা জোসেফ এবং অশোক চন্দ্রশেখর, যাদের উপরে 17ই অক্টোবর অ্যাটাক করা হয়। সেদিন অশোককে ক্রাইম স্পট থেকে জীবিত উদ্ধার করা হয়। অশোকের বয়ান মতে ক্রাইম স্পটে 2 জন খুনি ছিল। অশোককে সেদিন ক্রাইম স্পট থেকে ইন্সপেক্টর ফ্রান্সিস উদ্ধার করে আনে। ফ্রান্সিসের মতে ক্রাইম স্পটে সে একজন খুনিকে দেখেছে, যে ফ্রান্সিসকে দেখে পালিয়ে গিয়েছিল। ভিকটিম নাম্বার 4 21 অক্টোবর নীলগিরির বাজারে 45 বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়। তার চেহারা নষ্ট হয়ে যাওয়ায় তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ আজও এই কেসের রহস্য সমাধান করতে পারেনি। তবে সবগুলো খুনের একটাই কমন লিঙ্ক, আর তা হলো
হলো ভিকটিমদের হাতে ক্রস চিহ্ন। গাড়িতে বসে এসব ভাবতে ভাবতে সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়ে যায়, যখন মাস্ক পরা খুনি তার চোখের সামনে লিনার হাতে চাকু দিয়ে ক্রস চিহ্ন আঁকাচ্ছিল আর লিনা যন্ত্রণায় ছটফট করছিল। সে কথা মনে পড়তেই অশোক জোরে চিৎকার করে ওঠে। কার্তিকদের নিতে মুভি থিয়েটারের সামনে আসতেই কার্তিক গাড়িতে বসলে প্রীতি আইসক্রিম কিনে রাস্তা পার হতে হতে ফোনে কথা বলতে থাকে। তখনই একটা বাইক চলে আসায় সে ঘাবড়ে যায়। ছেলেগুলো রেগে বলে, আপনি কি রাস্তা দেখে পার করতে পারেন না? তখনই যে বাইক চালাচ্ছে সেও চিৎকার করে উঠলে অশোক রেগে তাদেরকে দাঁড়াতে বলে, কিন্তু তারা উল্টা ভয়ে পালিয়ে যায়। অশোক প্রীতিকে গাড়িতে নিয়ে সেই বাইককে পাগলের মতো পিছু করতে থাকে। প্রীতি আর কার্তিক মানা করলেও শোনে না। শেষে বাইকের দুজন না পেরে তাদের গাড়ির সামনে বাইক থামিয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনাদের? পেছনে বসা লোকটাকে অশোক এক চড় দিয়ে ফেলে যে বাইক চালাচ্ছে তাকে জিজ্ঞেস করে, বল যে বেঁচে থাকতে চাইলে চুপ কর। কার্তিক প্রীতিকে বলে, চিন্তা করো না, এসব তোমার জন্য করছে না, লিনার জন্য করছে। বাইকের ছেলেটা কয়েকবার সেই কথা বলতেই অশোক বুঝে যায় এটা সেই লোক না, তাই রেগে গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন সকালেই প্রীতি কার্তিককে লিনা মার্ডার কেসের বিষয়ে জিজ্ঞেস করলে কার্তিকের মুখটা মলিন হয়ে যায়। রাতে প্রীতি লিনার মার্ডার কেস বিষয়ে সব তথ্য খুঁজে বের করে। এরপর নুডলস রান্না করে অশোকের সাথে কথা বলতে আসে। কথায় কথায় লিনার মার্ডার কেসের কথা তুলে বলে, আমি আসলে লিনার বিষয়ে সব জানতে চাই। অশোক মনে করে প্রীতি একজন লেখক, তাই হয়তো সে এসব জানতে চাচ্ছে, তাই তাকে ইচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। প্রীতি রেগে বলে, আপনি আসলে আপনার সামনের ভালো কিছুকে দেখতেই পারেন না। আমি লিনার খুনের বিষয় নয়, বরং আপনার আর লিনার বিষয়ে জানতে চাই যে লিনা মারা যাওয়ার 5 বছর পরও কেন আপনি ওখানেই আটকে আছেন। বলেই রেগে চলে গেলে অশোক তার ভুল বুঝতে পেরে প্রীতির কাছে এসে বলে, আমার লিনা এমন এক মানুষ ছিল যে মিথ্যা, ছলনা বা বিশ্বাসঘাতকতা এসব শব্দের মানেই জানতো না। এতটা সহজ সরল আর মাসুম ছিল। আমার 3 বছর বয়সে আমার মা মারা যায়। বাবা স্কুলের টিচার ছিল আর বোন আমার থেকে 10 বছরের বড়। সে কখনোই আমাকে মায়ের কমতি অনুভব করতে দেয়নি। আমার যখন 7 বছর বয়স তখন দিদি স্কুল লাইফ শেষ করে কলেজের জন্য কোয়েম্বাটুরে চলে যায়। এত বছরে প্রথমবার আমার নিজেকে খুব একা মনে হচ্ছিল। তখনই আমার দেখা হয় আমার মতোই একাকিত্বে বড় হওয়া লিনার সাথে। লিনার মায়ের মৃত্যুর পর লিনার বাবা তাকে দাদার কাছে রেখে বিদেশ চলে যায়। লিনা ছিল তার দাদার কলিজার টুকরো। লিনা ভাবতো একদিন তার বাবা ফিরে আসবে, কিন্তু সে আর ফেরেনি। এক ফটোগ্রাফার লিনার ছবি তুলতে আসলে লিনা হুট করেই অশোককে টেনে তার সাথে দাঁড় করায়। সেই যে একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছিল, এরপর থেকে তারা আজীবনের জন্য একে অপরের হাত শক্ত করে ধরে। ধীরে ধীরে তারা বড় হয়। একটু মান অভিমান, দুষ্টু মিষ্টি খুনসুটি, পাগলামি আর অনেকগুলো ভালোবাসায় তাদের সময়গুলো জাদুর মতো কাটতে থাকে। কিন্তু একদিন লিনার পরিবারের একমাত্র সদস্য তার দাদা মারা যায়। লিনা এবার একদমই একা হয়ে যায়। রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না, তাই অশোকের বাসায় চলে আসে। অশোকের বাবা দরজা খুলে বলে, আমাদের এখানে তো কোনো মেয়ে থাকে না, এখানে তোমার থাকাটা ঠিক হবে না, মানুষ খারাপ বলতে পারে। লিনা বলে, আসলে আমি একা থাকতে পারছি না, তাই আর কি। অশোকের বাবা বলে, পাশেই তো লক্ষ্মী টিচার থাকে, আমি তাকেই বলছি। লিনা বলে, থাক, দরকার নেই, আমি ম্যানেজ করে নিব। বলে লিনা মন খারাপ করে বের হতে গেলেই অশোক এসে বলে, লিনা তুমি ভেতরে আসো, তোমার জন্য রুম ঠিক করে রেখেছি। অশোকের বাবা কিছু বলতে গেলেই অশোক বলে, ও একা ওই বাসায় থাকতে পারবে না, তুমি ওকে আমাদের সাথেই থাকতে দাও। পরের দিন লিনা বলে, আঙ্কেল মনে হয় রাগ করেছে। অশোক বলে, না, বাবা আসলে প্রতিবেশীরা কি বলবে তা নিয়ে চিন্তায় আছে। লিনা বলে, দাদা সবসময় আমাকে ডাকতো, তার আওয়াজ পুরো বাসায় ভেসে বেড়াতো, কিন্তু সে যাওয়ার পর বুঝতে পেরেছি বাসাটা কত বড় আর আমি কতটা একা। অশোক মজা করে বলে, হ্যাঁ, আর আমি তো তোমার দাদার কথা শুনলেই পালাতাম। লিনা বলে, দাদা তোমাকে পছন্দ করত, আমার চাচা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছে, তাই দাদা কখনোই তাদেরকে মেনে নেয়নি। সে জানতো আমি সব সময় তোমার সাথেই থাকি, তবুও সে কিছুই বলেনি। অশোক জিজ্ঞেস করে, তোমার চাচার এখন কি অবস্থা? লিনা বলে, সেই দিনের পর থেকে তার সম্পর্কে আর কিছুই জানি না। অশোক বলে, আমি জানি না এটা সঠিক সময় কিনা, তবুও জিজ্ঞেস করি, তুমি কি আমাকে বিয়ে করবে? লিনা কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। অশোক অবাক হয়ে তাকালে লিনা বলে, আমরা দুজন যখন বিয়ে করতে চাই তাহলে দেরি কেন করব? আর আমার তো অনুমতি নেওয়ারও কেউ নেই। অশোক একদিন লিনার বাসায় ঘুরতে
ঢুকতে আসলে লীনা ল্যাপটপে দেখে অশোক বেঙ্গালুরুতে জবের জন্য অ্যাপ্লাই করেছে। লীনা বলে, তুমি তো দূরে কেন যাবে, কোয়েম্বাটুরেই কোথাও জব করে নাও। অশোক বলে, তুমি তো আমার সাথেই থাকবে, এখানে আমরা মাঝে মাঝে আসবো। লীনা বলে, এই জায়গাটা একদম ছেয়ে যাওয়াটা ঠিক হবে না। অশোক জানালা দিয়ে তাকালেই লক্ষ্য করে বাইরে এক পুলিশ অফিসার দাঁড়ানো। দুজনেই বাইরে আসলে লীনা তার চাচাতো ভাই ফ্রান্সিসের সাথে পরিচয় করিয়ে দেয়। ফ্রান্সিস চলে গেলে অশোক বেশ জেলাস হয়ে বলে, এখন কি আমার কম্পিটিশন বেড়ে গেল নাকি? লীনা বলে, তোমার ভালোবাসার ধারে কাছেও কেউ কখনোই আসতে পারবে না। তবে ফ্রান্সিস আসায় লীনা বেশ খুশি ছিল। পরিবার বলতে সে একজন ভাইকে পেয়েছিল। অশোকের পরিবার আর ফ্রান্সিসকে নিয়ে লীনার বেশ হাসি খুশিতে দিন কাটছিল। একদিন লীনার বাসায় বয়স্ক এক লোক আসে। অশোক অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? পেছন থেকে লীনা বাবা বলে ডাক দিতেই অশোক চুপ হয়ে যায়। লীনা অশোককে রেগে বলে, ওনাকে এখনই বের হয়ে যেতে বলো। লীনার বাবা বলে, 5টা মিনিট কথা বলতে চাই। অশোক রেগে বলে, 5 বছর বয়সে ওকে ছেড়ে চলে গিয়েছিলেন, কখনো তো খোঁজও নেননি যে ও কেমন আছে, কোথায় আছে। লীনার বাবা বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও লীনা। লীনা বলে, এত বছর পর আপনি যদি সরি ফিল করেন তাতে আমার কি? আপনি জানেন আমি কতদিন ধরে আপনার জন্য অপেক্ষা করতাম? আপনার জন্যই আমার মা মারা গেছে, সবকিছুর জন্য আপনিই দায়ী। লীনার বাবা লীনার কাছে ক্ষমা চায়, কিন্তু লীনা রেগে অশোককে নিয়ে বের হয়ে যেতে গেলে লীনার বাবা কান্না করে বলে, আমার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজে আছি, আর বেশি দিন আমি বাঁচবো না, তুমি ছাড়া আমার কেউই নেই। অশোক এসে লীনার বাবাকে তুলে বলে, ভেতরে চলেন। বাবার অসুস্থতার কথা শুনে লীনাও তার রাগ অভিমান সব ভুলে যায়। লীনা এবার সন্তানের মতো তার বাবার যত্ন করতে থাকে। লীনার বাবা অশোককে ডেকে বলে, তুমি লীনার খেয়াল রেখো। ট্রিটমেন্টের জন্য লীনার বাবা লীনাকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যায়। এই প্রথম অশোক আর লীনা অনেক দূরে, একে অপর থেকে অনেক দূরে যাচ্ছে, তাই অশোকের অনেক মন খারাপ। 4 থেকে 5 মাস কেটে যায়। অশোক ইন্টারভিউর জন্য বেঙ্গালুরু চলে যায়। লীনা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না বলেই উটিতে ফিরে আসে। বাসায় ঢুকতেই দেখে দরজা খোলা। বাসার মেয়েড গৌরীকে অনেক ডাকে, কিন্তু তার কোনো সাড়া নেই। লীনা পানি পান করতে গিয়ে দেখে মেঝেতে অনেক রক্ত। সে এবার বেশ ভরকে যায়। ধীরে ধীরে এগিয়ে এসে দেখে গৌরীর লাশ পড়ে আছে। লীনা প্রচন্ড ঘাবড়ে যায়। এই খবর পাওয়ার সাথে সাথেই অশোক চলে আসে। সিঁড়ি দিয়ে উঠতেই ফ্রান্সিসকে দেখে জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো, আর লীনা কোথায়? ফ্রান্সিস ইশারায় উপরে দেখালেই অশোক উপরে এসে দেখে পুলিশ এভিডেন্স কালেক্ট করছে, আর এই ঘটনায় লীনা একদম ট্রমাটাইজ হয়ে গেছে। সারা দিন চুপচাপ এক জায়গায় পড়ে থাকতো, কোথাও বেরও হতো না। তাই লীনা জন্মদিনের দিন অশোক লীনাকে নিয়ে বাইরে বের হয়। ফেরার পথে জঙ্গলের রাস্তায় দেখে মাঝপথে একটা জিপ দাঁড়ানো, গাড়িতে কেউ নেই, যে দৃশ্য আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। তবে গাড়িতে চাবি থাকায় অশোক গাড়িটা সরাতে গেলে খেয়াল করে লীনা সেখানে নেই। লীনা লীনা বলে ডেকে চিৎকার করতে থাকে, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎই কেউ এসে অশোকের মুখ ঢেকে তাকে মারতে থাকে। অশোক ধাক্কা দিয়ে সরালে লোকটা পালিয়ে যায়। অশোক এবার মুখের কাপড় সরিয়ে লীনাকে খুঁজতে জঙ্গলের ভেতরে আসে। রাত হয়ে যাওয়ায় চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। অশোক টর্চ নিয়ে লীনাকে খুঁজতে থাকে। সেই খুনি লীনাকে মেরে ফেলতে গেলে অশোক এসে তাকে মারা শুরু করে। অশোক লীনাকে চিৎকার করে বলে, তুমি পালিয়ে যাও, কিন্তু এমন অবস্থায় লীনা অশোককে রেখে কিভাবে যাবে? পেছন থেকে আরেকজন এসে অশোককে রড দিয়ে বাড়ি মারে। আরেকজন বলে, শব্দ করতে মানা করেছি না? লীনাকে নির্মম ভাবে বাড়ি মেরে একদম আধমরা করে দেয়। ফ্রান্সিস জঙ্গলের রোডে এসে গাড়ি আর অশোকের বাইক দেখে বুঝতে পারে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। অশোক লীনাকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু তাদের কথা বলার মতো শক্তিটাও বাকি নেই। ফ্রান্সিস গাড়ির সাইরেন বাজাতেই খুনিরা অশোকের সামনেই লীনাকে বাড়ি মারতে মারতে নির্মম ভাবে মেরে ফেলে। অসহায় অশোক চিৎকার করে কান্না করা ছাড়া আর কিছুই করতে পারে না। প্রীতি অশোক থেকে সব শোনার পরে অশোককে বলে, তুমি কি তাহলে এখন প্রতিশোধ নিতে চাচ্ছ? অশোক বলে, এতক্ষণ করার পরও খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রীতি বলে, তাদের তুমি কিভাবে খুঁজবে? তাদেরকে তুমি কিভাবে খুঁজবে? একটা কণ্ঠ দিয়ে কি আদেও কাউকে খোঁজা সম্ভব? অশোক বলে, মন থেকে চাইলে সব সম্ভব। প্রীতি জিজ্ঞেস করে, যদি খুঁজে পেয়েও যাও তাহলে কি করবে? অশোক প্রতিশোধের আগুন ভরা নজরে তাকায়। পরের দিন সকালে দিব্যা ব্যাগ গোছাতে গোছাতে বলে, আমরা 5 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, তুই গেলে কি এমন হতো? প্রীতি বলে, আমার কোর্স এখনো শেষ হয়নি,
তোরা গিয়ে ঘুরে আয়। দিব্যা চলে গেলে প্রীতি অশোককে কল দিয়ে বলে ডিনারের জন্য বাইরে কোথাও যাবেন। অশোক বলে ঠিক আছে, 8টার দিকে রেডি থেকো। প্রীতি প্রথমবার অশোকের সাথে বাইরে যাচ্ছে, তাই খুশি মনে সেজে গুজে রেডি হয়ে অশোকের সাথে বের হয়। আর এরপর থেকে প্রীতির নজর সবসময় অশোককেই খুঁজতে থাকে। প্রীতি তার বই লেখা শেষ করে ড্রয়িং রুমে রেখে দেয়, সাথে একটা চিরকুটে লেখে যে তোমার বইয়ের রিভিউয়ের অপেক্ষায় থাকবো। রাতে সারা রাত জেগে অশোক প্রীতির সেই বইটা পড়ে। প্রীতি সকালে উঠতেই দেখে চিরকুটে লেখা তোমার বইয়ের প্রতিটা লাইন মন ছুঁয়ে যাওয়ার মতো হয়েছে। ধীরে ধীরে প্রীতি আর অশোকের মাঝে দূরত্ব কমতে থাকে। বদমেজাজি অশোকও ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। জাহ্নবী অশোকের মধ্যে এত পরিবর্তন দেখে অনেক খুশি হয়ে যায়। একদিন ঝুম বৃষ্টির মধ্যে অশোক ছাদে গিয়ে দেখে প্রীতি বৃষ্টির মধ্যেই বসে আছে। অশোক তাকে ভেতরে আনতে গেলে প্রীতি বলে আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধুমাত্র পছন্দ করো। তবে লীনার জায়গা কি আমাকে দেওয়ার কোনো সুযোগ আছে? আসলে হিংসা আর ঘৃণাকে কেবল একটাই জিনিস মেটাতে পারে, আর তা হলো ভালোবাসা। অশোক চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রীতি আর কিছু না বলেই চলে যায়। অশোকের মাথায় প্রীতির এই কথাটাই কেবল ঘুরঘুর করতে থাকে। মিটিং এ বসেও সে অন্যমনস্ক হয়ে থাকে। তখনই অশোকের কাছে একটা কল আসলে অশোক মিটিং রেখেই বাইরে চলে আসে। কার্তিক আর দিব্যার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে অশোক প্রীতিকে নিয়ে দ্রুত হাসপাতালে আসে। দিব্যাকে নিয়ে বাসায় যাওয়ার সময় কার্তিক অশোককে বলে প্রীতির মতো মানুষকে ছেড়ে দিস না, নীনা তো চলেই গেছে, অন্তত এবার তো জীবনে এগিয়ে যা। অশোক রাগি চোখে তাকালে কার্তিক তো ভয়ে দেয় দৌড়। প্রীতি অশোককে জিজ্ঞেস করে তুমি আমাদের সাথে যাচ্ছ না কেন? অশোক বলে আমার বাইক পুলিশের কাস্টাডিতে আছে, কিছু ফর্মালিটিস আছে, সেটা শেষ করে পরে আসবো। প্রীতি জিজ্ঞেস করে আমার উত্তর তো দিলে না। অশোক বলে কয়েকদিন সময় নাও, তুমি আমাকে এমনিই ভুলে যাবে। প্রীতি বলে লীনা চলে গেছে, 5 বছর হয়ে গেছে, তুমি কি তাকে ভুলতে পেরেছো? তাহলে আমি কিভাবে ভুলবো? বলেই প্রীতি চলে যায়। রাতে প্রীতি অশোককে মেসেজ করে বলে তোমাকে আমি এখন থেকেই মিস করছি। অশোক কোনো উত্তরই দেয় না। পরের দিন সকালে অশোক থানায় তার বাইক নিতে আসলে পাশের এক চায়ের দোকানে আসে। সেখানে টুপি পরা একটা লোক সিগারেট নিতে এসে অশোককে দেখে কেমন যেন ভয় পেতে থাকে। অশোকের তার উপর নজর পড়ে, কিন্তু সে তেমন একটা গুরুত্ব দেয় না। লোকটা তড়িঘড়ি করে হাঁটা দেওয়ার সময় তার পকেট থেকে কিছু একটা পড়ে যায়। অশোক তাকে অনেকবার ডাকে, কিন্তু সে শোনে না। দোকানদার বলে ও কথা বলতে আর শুনতে পায় না, আমার কাছে দেন, ওদের তো আমার পাশেই বাসা। অশোকের বাসায় ফেরার সময় সেদিনের সবকিছু মনে পড়তে থাকে। ফ্রান্সিস অশোকের জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করেছিল খুনিদের ভাষা কিংবা এমন কোনো কিছু মনে পড়ে যা দিয়ে তাদেরকে চিনতে পারবে। অশোক বলে আমি শুধু একজনের কথাই শুনেছি, আরেকজন তো চুপ করেছিল। অশোকের এবার কেমন যেন সন্দেহ হয়। সে দৌড়ে লোকটার পিছু নেয়। লোকটা একটা বাসায় ঢুকে গেলে অশোকও চুপি চুপি বাসার ভেতরে ঢুকে সমস্ত বাসা সার্চ করতে থাকে। একটা রুমের দরজা খুলতে গেলেই বোবা লোকটা মানে ভিনু এসে অশোকের মুখ ঢেকে মারতে শুরু করলে অশোক উল্টা তাকে মারতে থাকে। তখনই লোকটার বড় ভাই শিবা এসে অশোককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। শিবা বলে সেদিন ভুল হয়ে গিয়েছিল, যে তুই বেঁচে আছিস কিনা সেটা চেক করিনি, তুই তো আমাদের চেহারাও দেখিসনি, তাহলে বুঝলে কিভাবে যে আমরাই তারা? অশোক বলে এত বছর ধরে তো এই কণ্ঠের অপেক্ষাতেই ছিলাম, তোর বোবা ভাই ভিনুই আমাকে এখানে নিয়ে এসেছে। শিবা এবার বড় চাকু দিয়ে মারতে গেলে ভিনু ইশারায় বলে ওকে আমিই মারবো। বলেই মারতে গেলে অশোক তার জুতায় গুজে রাখা চাকু বের করে ভিনুর পায়ে মেরে দেয়। সে ব্যথায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লে অশোক শিবাকে মেরে আধমরা করে দেয়। তখনই বাইরে কারোর আসার শব্দ পেয়ে অশোক শিবার মুখ আর হাত বেঁধে ফেলে। ভিনু জানালায় ইশারা করার চেষ্টা করলে অশোক তাকে জানালা থেকে সরিয়ে নেয়। আসলে সেই চায়ের দোকানদারের ছেলে ভিনুর ফেলে আসা জিনিসটা দিতে এসেছে। বাসার ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে ছেলেটা চলে গেলে অশোক শিবাকে বলে আজ তোর সামনেই তোর ভাইকে মারবো, আর তুই অসহায়ের মতো তাকিয়ে থাকবি। অশোক ভিনুকে টেনে নিয়ে বেলচা দিয়ে তার মাথায় জোরে জোরে বাড়ি মারে, ঠিক যেমন ভাবে সে লীনাকে মেরেছিল। ভিনু মারা যেতেই অশোক শিবার মুখ খুলে দেয়। শিবা বলে আমাদেরকে তুমি কেন মারছো? আমরা কোনো সাইকো কিলার না। সেদিন ওখানে কাশি নামের আরো একজন ছিল, সেই আমাদেরকে মেয়েটাকে কিডন্যাপ করতে বলেছিল। অশোক জিজ্ঞেস করে এই কাশিটা আবার কে? শিবা বলে সে তো মারা গেছে, মার্কেটে যার লাশ পাওয়া গিয়েছিল সেটা আসলে কাশির লাশ ছিল। অশোক রেগে বলে পুলিশ ওই লাশের পরিচয় বের করতে পারেনি, তাই তুই এখন মিথ্যা গল্প বানাচ্ছিস। শিবা বলে আসলে কাশিকে কেউ চেনে না, কখনো তার বিষয়ে জানতেও পারবে না, কারণ সে একটা ছায়ার মতো, হত্যা করাই ছিল তার একমাত্র পেশা।
ওই মেয়েকে মারার জন্য 5 লাখ টাকা পেয়েছিলাম, তবে টাকাটা কে দিয়েছে তা জানি না। কাশির কথা মতো 1 সপ্তাহ ওই বাসার উপরে নজর রাখি, মেয়েটা বেরই হচ্ছিল না। তখন আবার শহরে সাইকো কিলারের আতঙ্ক ছড়িয়েছিল, তাই কাশি সেই কিলারের মতোই একটা প্ল্যান বানায়। একদিন তুমি ওই মেয়ের সাথে বের হও। কাশি তখন আমাদের সাথে ছিল না। কাশি বলেছিল সে না আসা পর্যন্ত মেয়েটাকে না মারতে। আমাদের যে লোকেশনের কথা বলেছিল সেখানে তোমাদেরকে আটকে রেখেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে পুলিশও সেখানে আসবে। তাই ঘাবড়ে গিয়ে আমরাই মেয়েটাকে মারতে গেলে কাশি সেখানে এসে আমাদেরকে সরিয়ে দেয়। এই ঘটনার 4 দিন পরেই জানতে পারি যে কাশি মারা গেছে। আমরাও ভয়ে উটি ছেড়ে চলে যাই। এরপর 3 বছর উটির বাইরেই ছিলাম। অশোক বলে এসব বিশ্বাস করি না, যদি বাঁচতে চাস তাহলে এমন কিছু বল যেন তোকে আমি ছেড়ে দেই। শিবা বলে আমরা যখন মেয়েটার উপর নজর রাখছিলাম কাশি তখন কোথায় ছিল আমি সেটা জানি। মেয়েটাকে মারার পর বাকি টাকা আনতে আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু কাশি তখনও সেখানে ছিল না। ওই দিনের পর থেকে ওকে আর দেখিও নি। অশোক জিজ্ঞেস করে কাশি দেখতে কেমন ছিল। শিবা বলে তোমার মতোই লম্বা, তবে গায়ের রং কালো। অশোক শিবাকে না মেরেই বাইরে চলে আসে, আবারও যেন কি মনে করে ভেতরে যায়। এরপর হোটেলে ফিরে শাওয়ার ছেড়ে চিন্তা করতে থাকে সে কিভাবে কাশিকে ধরবে, কারণ অশোকের বিশ্বাস হচ্ছে না যে কাশি মারা গেছে। অশোক কি মনে করে যেন প্রীতিকে মেসেজ করে দেয় যে আমিও তোমাকে মিস করছি। এরপর বাইক নিয়ে আশেপাশের গ্রামে কাশিকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো তথ্যই পাওয়া যায় না। হঠাৎ খেয়াল করে তার আর লিনার পরিচিত সেই চায়ের দোকানদার হেঁটে আসছে। অশোক জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন। সামান জানায় তার ছেলে মেয়ে তাকে দেখে না, তাই বহু বছর ধরে সে এখানেই থাকে। অশোক জিজ্ঞেস করে এখানকার 5 নম্বর বাসায় একটা লোক থাকতো, লিনা মারা যাওয়ার সময় সে এখানেই ছিল, দেখতে আমার মতোই লম্বা আর কালো। সামান বলে মনে পড়েছে সে এখানেই থাকতো, তবে খুব অল্প সময়ের জন্যই ছিল। তোমাদের ওই ইন্সপেক্টরও তো এখানে এসেছিল, এখন তো সে ডিএসপি হয়ে গেছে। অশোক অবাক হয়ে জিজ্ঞেস করে ফ্রান্সিস। সামান বলে হ্যাঁ, সম্ভবত সেদিন রবিবার ছিল, কারণ গ্রামের সব দোকান বন্ধ ছিল। আমার স্ত্রীর ওষুধ আনতে আমি শহরে গিয়েছিলাম, রাতে ফিরতে দেরি হওয়ায় ফেরার সময় দেখি ফ্রান্সিস এখানে দাঁড়ানো। তাকে ডেকে জিজ্ঞেস করতেই বলল কাশিকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছে, কিন্তু কাশি বাসায় নেই। কত তারিখ ছিল তা মনে নেই, তবে তখন ইলেকশনের সময় ছিল, প্রচারের কাজ চলছিল বলেই আমার আসতে দেরি হয়ে যায়। অশোক গুগল চেক করে বলে ভোট তো 23 তারিখ বুধবার ছিল, রবিবার মানে 20 তারিখ। অশোক এবার ফ্রান্সিসের বাসায় আসলে তার স্ত্রী শিলা অশোককে জিজ্ঞেস করে এতদিন পরে এসে ভালোই করেছো, ফ্রান্সিস কল দিয়েছিল সে একটু পরেই আসছে। অশোককে বসিয়ে শিলা কফি আনতে যায়। অশোক খেয়াল করে দেয়ালে লিনার ছবি, সে এক নজরে সেদিকেই তাকিয়ে থাকে। ফ্রান্সিস এসে অশোককে বলে কত বছর পর এখানে আসলে। তখনই শিলা এসে ফ্রান্সিসকে জিজ্ঞেস করে কি হয়েছে, ফোনে তোমাকে অনেক টেনশনে মনে হচ্ছিল। ফ্রান্সিস বলে কে যেন এক বাসায় আগুন লাগিয়ে দিয়েছে, ভেতরে 2 জন জীবিত মানুষ ছিল। অশোক বলে তোমার সাথে আমার একা কথা বলতে হবে। ফ্রান্সিস বলে তুমি স্টাডি রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অশোক আসলে দেখে ফ্রান্সিসের ছেলে কম্পিউটারের পাসওয়ার্ড টাইপ করছে। কিছুক্ষণ পর ফ্রান্সিস আসলে অশোক বলে মার্কেটে যে লোকটা মারা গিয়েছিল শুনেছি তার পরিচয় শনাক্ত করতে পারোনি। তার নাম তো কাশি, সে একজন কন্ট্রাক্ট কিলার। তার মানে লিনাকে কোনো সাইকো কিলার মারেনি, কাশি আর তার 2 সাথী মিলে লিনাকে মেরেছিল। ফ্রান্সিস অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানলে। অশোক বলে কাশি 5 লাখ টাকা পেয়েছিল জানো, আর আমি এটাও জানি যে 5 বছর আগে কাশির সাথে তোমার দেখা হয়েছিল। ফ্রান্সিস অবাক হয়ে বলে এসব কি বলছো। অশোক বলে তুমি 20 অক্টোবর কাশির সাথে দেখা করেছিলে, মানে কাশি মারা যাওয়ার একদিন আগে। আমার কাছে তার প্রমাণও আছে। তুমি কাশিকে চিনতে, কিন্তু তাকে না চেনার নাটক করে কেস ক্লোজ করে দিয়েছো। ফ্রান্সিস রেগে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাচ্ছ। লিনার জন্যই আমি তোমাকে এখনো সহ্য করছি। অশোক বলে তুমি কাশির সাথে শেষ দেখা করেছিলে, লিনাকে মারার কন্ট্রাক্টটাও কি তুমি দিয়েছিলে। ফ্রান্সিস এবার প্রচন্ড রেগে বলে তোমার এসব ফালতু প্রশ্নের উত্তর আমি দিব না। লিনাকে বাঁচানোর জন্য আমি গিয়েছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারিনি, আর তোমাকেও আমিই বাঁচিয়েছি। কথা শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। অশোক দরজা পর্যন্ত গিয়েই তার জুতা থেকে চাকু বের করে ফ্রান্সিসের গলায় ধরে বলে এত বছর ধরে আমি যেই কণ্ঠে
তথ্যের খোঁজে ছিলাম তারা আসলে 2 ভাই ছিল। তারাই আমাকে কাশির সম্পর্কে সব বলেছে। ওরাও ওদের জীবনের ভিক্ষা চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে আগুনে পুড়িয়েছি। এবার তোমার পালা। তুমি যে মিথ্যা বলছো সেটা তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। কি জানো, সময় নষ্ট না করে সব বলে দাও। গল্প চলে আসে অতীতে, মানে 5 বছর আগে। গৌরীর হত্যার দিন রাতে এক লোক এসে গৌরীর দরজায় নক করে। গৌরীর দরজা খুলতেই লোকটা বলে, আমার ভাই অজ্ঞান হয়ে গেছে, একটু পানি দিবেন প্লিজ। গৌরী দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। পানি ছিটা দিতেই অজ্ঞান লোকটা চোখ খুলে শয়তানের মতো হেসে দেয়। গৌরী পেছনে তাকিয়ে দেখে আরো 2 জন এগিয়ে আসছে। এদের মধ্যে একজন গৌরীর সাথে কয়েকদিন আগেই বাজে আচরণ করেছিল, তাই গৌরী তাকে মানে চিন্নাকে একটা চড় মেরেছিল। সেই চড়ের প্রতিশোধ নিতেই চিন্না, তার বড় ভাই গণেশ আর তার 2 বন্ধু মোট 4 জন মিলে গৌরীকে ধরে বাসার ভেতরে নিয়ে আসে। গৌরী নিজেকে বাঁচানোর জন্য সবাইকে লাথি মেরে ফেলে দেয়। গণেশ রেগে তার গলা চেপে বলে, তুই আমার ভাইকে মেরেছিস। বলেই কষে এক চড় মারলে গৌরী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। গৌরীকে অজ্ঞান দেখে চিন্না রেগে টেবিলে গিয়ে বসে। গণেশ তার বন্ধুকে বলে, গিয়ে দেখতো বাসায় আর কেউ আছে নাকি। বেহুশ গৌরীর সাথে চিন্নার বড় ভাই গণেশ আর তার বন্ধুরা একে একে অন্যায় করে। এরপর তার মাথায় মোটা রড দিয়ে বাড়ি মেরে নির্মম ভাবে খুন করে। এতে চিন্নার অনেক রাগ হয়। গণেশ রডটা মুছে সেখানেই ফেলে রেখে চলে আসে তাদের বাসায়। চিন্নাকে রেখে সবাই চলে গেলে চিন্নার নিজের উপর প্রচুর রাগ হয়, তাই প্রচন্ড নেশা করে আবারও সেই বাসায় ফিরে আসে। এরপর গৌরীর রক্তমাখা শরীরটা টেনে নিয়ে রড দিয়ে আরো কয়েকটা বাড়ি মেরে ভাইয়ের রাগ গৌরীর উপরে ঝাড়তে থাকে। আর ঠিক তখনই লীনা বাসায় ফিরে এসে এসব দেখে চিন্নার উপরে চিৎকার করতেই সে ভয়ে ছিটকে সরে যায়। গৌরীর এমন অবস্থা দেখে লীনা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। চিন্না ভয়ে সেখান থেকে পালাতে গেলে সে প্রচন্ড রেগে চিন্নার টি শার্ট ধরে টান দিতেই চিন্না উল্টে গিয়ে টি টেবিলের উপরে পড়ে যায়। মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায়। লীনা প্রচন্ড রেগে চিন্নার হাতে থাকা রড নিয়ে তাকে মারতে থাকে, আর তার সারা শরীরে রক্ত ছিটে পড়ে। লীনা কাউকে খুন করেছে কথাটা শুনতেই অশোক তার সব শক্তি হারিয়ে সোফায় বসে পড়ে। সেই রাতে আর কোনো উপায় না পেয়ে লীনা ফ্রান্সিসকে ডাকে। ফ্রান্সিস এসে লীনার মুখে এত রক্ত দেখতেই ঘাবড়ে গেলে লীনা শুধু ভয়ে ভয়ে ঘরের দিকে ইশারা করে। ফ্রান্সিস ভেতরে এসে দেখে মিনিস্টার মারিয়াপ্পানের ছেলে চিন্না মরে পড়ে আছে। ফ্রান্সিস ঠিক বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে। এসব জানাজানি হলে লীনা ফেঁসে যাবে, তাই তাড়াতাড়ি সব লুকাতে শুরু করে, যেন কেউ কখনোই লীনাকে সন্দেহ না করে। বড় এক পলিথিনের রোল এনে চিন্নার লাশ তাতে ওঠায়। তখন হঠাৎ তার মাথায় সাইকো কিলারের প্ল্যান আসে, তাই সে সাইকো কিলারের গল্প সাজাতে 2 জনের একই হাতে একই জায়গায় ক্রস মার্ক আঁকিয়ে দেয়। এরপর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে বাসার মেঝে থেকে রক্তের দাগ মুছে ফেলে। এরপর লীনা আর ফ্রান্সিস মিলে চিন্নার লাশ তার গাড়িতে রাখে। যাওয়ার সময় লীনাকে বলে, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই অভিনয় করবে, আর খবরদার এসব কথা আর কাউকে এমনকি অশোককেও বলবে না। ফ্রান্সিসের কথা অনুযায়ী লীনা কয়েক ঘন্টা পর পুলিশকে কল দেয়, আর বয়ানে জানায় ভোরের আলো ফুটতেই বাসায় ফিরে দেখে গৌরীর লাশ পড়ে আছে। অশোক জিজ্ঞেস করে, এত কিছুর পরও তুমি পুলিশ কেস হিসাবে ফাইল কেন করনি? পৃথিবীর কোন মেয়ে এসব দেখার পরও চুপ করে থাকতে চাইবে? তুমিই বলো। ফ্রান্সিস বলে, তুমি মিনিস্টার মারিয়াপ্পানকে চেনো না। সে সাধারণ মানুষের সামনে খুব ভালো সাজার নাটক করে, বাস্তবে সে খুবই জঘন্য একটা মানুষ। গৌরী আর চিন্নার মৃত্যুর পরের দিন মিনিস্টারের অফিস থেকে থানায় কল করে। আমি তারপরেও চুপ থাকলে এরপর আমার সিনিয়ররা আমাকে চাপ দিতে শুরু করে। চিন্নার মিসিং রিপোর্টে তদন্তের নাম করে মারিয়াপ্পানের বাসায় গিয়ে লুকিয়ে সব জায়গায় স্পিকার লাগিয়ে তাদের কথা শোনার ব্যবস্থা করে আসি। তখনই আমি জানতে পারি গৌরীর মৃত্যুর সাথে শুধু চিন্না নয়, বরং চিন্নার বড় ভাই গণেশ আর তার বন্ধুরাও জড়িত। আমার ভয় দিন দিন বেড়েই যাচ্ছিল, কখন না জানি সবাই সব জেনে যায়। গৌরীর মৃত্যুটা সাইকো কিলার করেছে এমন খবর বের হওয়ার পর গণেশের সন্দেহ আরো বাড়তে থাকে, কারণ গণেশ গৌরীর হাতে কোনো দাগ দেয়নি, তবুও গৌরীর হাতে দাগ পাওয়া গেছে। আর তখনই তারা জঙ্গলে চিন্নার লাশেও ওই একই চিহ্ন দেখে। গণেশের আর বুঝতে বাকি থাকে না যে চিন্নাকে লীনায় খুন করেছে। অশোক অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরা লীনাকে কেন সন্দেহ করবে? আসলে সেদিন চিন্না তার ভাই আর বাকিদের উপরে রাগ ঝাড়তে মরা গৌরীকে আবারও কিভাবে মারবে সেটা তার ফোনে ভিডিও করে। তখনই লীনা আসে, আর লীনা
লিনার চিন্নাকে মারার ভিডিও মোবাইলের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। লিনা বাইরে চলে গেলে চিন্নার হুঁশ ফিরে আসে। তখন সে কোনো রকমে মেঝেতে ঘষতে ঘষতে মোবাইলের কাছে গিয়ে সেটা প্যান্টের মধ্যে লুকিয়ে সেখানেই মারা যায়। এসব তো আর ফ্রান্সিস জানতো না, তাই ফোনটা চিন্নার লাশেই থেকে গেছে। জঙ্গলে গণেশ আর মারিয়াপ্পান চিন্নার লাশ দেখতে আসলে গণেশ কান্না করতে করতে চিন্নার পেটে হাত রাখতেই মোবাইলটা পেয়ে যায়। বাসায় ফিরে চিন্নার মোবাইলে সেই ভিডিও দেখতেই মারিয়াপ্পানের তো মাথায় রক্ত উঠে যায়। একটা মেয়ে তার ছেলেকে এভাবে মারবে আর সে তাকে ছেড়ে দিবে, এটা কখনোই হবে না। তখনই চিন্নার ভাই তাকে থামিয়ে বলে সামনে নির্বাচন, এমনি মানুষ বসে আছে যে কখন আমরা কোনো ভুল করে বসি, তাই এখন সরাসরি কোনো কাজ করা যাবে না। আমি আমার লোক পাঠিয়ে দিব। এই মেয়ে সাইকো কিলারের খবর ছড়িয়েছে, ওকেও ঠিক সেভাবেই মারবো, তবে যে মারবে তাকে আমরা চিনব না আর সেও আমাদেরকে চিনবে না। ফ্রান্সিস বলে এমন হাই প্রোফাইল কেসে কাজগুলো এমন ভাবে করা হয় যে খুনি আর যে খুনের অর্ডার দিয়েছে তারা একে অপরের সম্পর্কে জানতে পারে না। তাই ফ্রান্সিস বুঝতে পারছিল না লিনাকে মারার জন্য কাকে পাঠানো হবে আর তাকে কোথায় পাওয়া যাবে। তাই সে অন্ধকারে তীর ছোড়ার মতো লিনার খুনিকে খুঁজতে থাকে। সে সময় লিনার বাসার বাইরে কোথাও যাওয়াটা অনেক রিস্কি ছিল। তখনই আমি জানতে পারি তুমি আর লিনা কাউকে না বলে ঘুরতে বের হয়েছো, তাই আমি হন্যে হয়ে তোমাদেরকে জঙ্গলের পথে খুঁজতে বের হই আর তখনই রাস্তায় তোমাদের বাইক দেখে খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর এক জায়গায় গিয়ে দেখি এক লোক লিনাকে মারছে। তখনই আমি সেই খুনি মানে কাশির গলায় বেল দিয়ে চেপে সেখানেই মেরে ফেলি। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর লিনা মারা যায়। তবে সৌভাগ্যক্রমে তুমি বেঁচেছিলে। এরপর কাশির পরিচয় একদম নিশ্চিহ্ন করার জন্য আমি লুকিয়ে কাশি যেখানে থাকতো সেখানে যাই, তবে তেমন কিছুই পাইনি। মারিয়াপ্পানের 2 বার হার্ট অ্যাটাক হওয়ায় সে এখন আর মন্ত্রী পদে নেই, বিছানায় শুয়ে মৃত্যুর দিন গুনছে। অশোকের এবার প্রচন্ড রাগ হয়। সে চিৎকার করে বলে 5 বছর ধরে আমি লিনার খুনিকে খুঁজছি আর তুই সব জেনেও আমাকে কিছুই বলিসনি। ফ্রান্সিস বলে তোমাকে এসব বলতেই তুমি ওদেরকে মারতে যেতে, তখন ওরা তোমাকেও মেরে ফেলতো। আমার কথা বিশ্বাস না হলে তোমাকে প্রমাণ দেখাচ্ছি, চলো। বলে অশোককে কম্পিউটার রুমে এনে যেদিন মারি আর গণেশ লিনাকে মারার প্ল্যান করছিল সেই রেকর্ডিং শোনায়। অশোক ফ্রান্সিসকে বলে এখন তোমার আমাকে সাহায্য করতে হবে। ফ্রান্সিস তাকে বোঝায় যে এসব করলে লিনা ফিরে আসবে না, কিন্তু অশোক তার লিনার খুনিকে এত সহজে ছাড়বে না। তাই সবার আগে লিনার কবরের কাছে ছুটে যায়। এদিকে গণেশ তার গাড়িতে করে কোথাও যাওয়ার সময় দেখে রাস্তার মাঝে গাড়ি দাঁড়ানো। তার ড্রাইভার নেমে চেক করতে গেলে দেখে গাড়িতে কেউ নেই, তবে চাবি দেওয়া আছে। গণেশ নেমে স্মোক করতে থাকে। ড্রাইভার গাড়িটা সাইডে পার্ক করে গাড়িতে ফিরতেই দেখে গণেশ সেখানে নেই। ততক্ষণে অশোক গণেশের হাত মুখ বেঁধে তাকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে এসে জোরে গাছের সাথে বাড়ি দিয়ে হাত খুলে দিতেই গণেশ দ্রুত হাত মুখ খুলে অশোককে মেরে সরিয়ে দেয়। অশোকের মধ্যে আজ প্রতিশোধের আগুন জল জল করছে। প্রচন্ড রেগে বলে আমার লিনাকে তোরা এখানেই মেরেছিলি তাই না? বলেই গণেশকে পশুর মতো মারতে থাকে। গণেশ আচমকা তার উপর পাথর দিয়ে হামলে পড়লে অশোক গণেশের মাথা পাথরের উপরে জোরে বাড়ি দিয়ে মাটিতে শুইয়ে চাকু বের করে তার হাতে চাকু দিয়ে ক্রস চিহ্ন আঁকায়। তখনই ফ্রান্সিসের কাছে কল আসলে ফ্রান্সিস তার জুনিয়র ভাস্কারকে আর ড্রাইভারকে নিয়ে আসে দেখে সেখানে কোনো লরি কিংবা টায়ার মার কিছুই নেই, তাই তারা ড্রাইভারের কথায় বিশ্বাসই করে না। ফ্রান্সিস ভাস্কারকে বলে আগে মেয়েটাকে কল দিয়ে শিওর হও। এদিকে জঙ্গলের মধ্যে অশোক রড দিয়ে গণেশকে মারতে গেলে গণেশ বলে তুই আর তোর গার্লফ্রেন্ড মিলে আমার ভাইকে মেরেছিস, তাহলে তোর কি মনে হয় তোদেরকে আমি এমনিই ছেড়ে দিব? অশোক অবাক হয়ে জিজ্ঞেস করে আমি তোর ভাইকে কখন মেরেছি? গণেশ হাসতে হাসতে বলে তুই তো আমাকে এমনিই মেরে ফেলবি, তাহলে এখন ভালো সাজছিস কেন? সেদিন আমার ভাই যখন সাহায্যের জন্য কল দিয়েছিল গল্প চলে আসে সেই রাতে। চিন্না বহু কষ্টে মেঝেতে ঘষতে ঘষতে তার মোবাইল নিয়ে গণেশকে কল দিয়ে বলে আমাকে বাঁচাও। গণেশ তো জানে তার ভাই বাসায়, তাই সে ভেবে নেয় যে চিন্না ড্রিঙ্কস করে উল্টাপাল্টা বলছে। তখনই পেছন থেকে একটা ছেলে কণ্ঠ রেগে ডাকলে গণেশ ভাবে চিন্না বরাবরের মতোই কারোর সাথে ড্রিঙ্কস করছে, তাই রেগে কল কেটে দেয়। এই কথা শুনে অশোক অস্থির হয়ে পায়চারি করতে থাকে। গণেশ বলে তুই তো সবসময় ওই মেয়ের সাথেই থাকতি, সেদিনও তুই ওখানে ছিলি তাই না? অশোক রেগে বলে আজ রাতে আমি আরো একটা খুন করব, বুঝতেই পেরেছিস যে সে কে? গণেশ রেগে তেড়ে উঠতে গেলেই অশোক রড দিয়ে বাড়ি দিয়ে গণেশকে সেখানেই মেরে ফেলে। ফ্রান্সিস তখন ভাস্কারকে নিয়ে মারিয়াপ্পানের
মারিয়াপ্পানের বাসায় এসে বলে, জলদি মিনিস্টার বাদে সবাইকে এক জায়গায় জড়ো করো। ফ্রান্সিস বলে, সবার ফোন নিয়ে চেক করো আর তাদেরকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে বলো। রাত হয়ে যেতেই অশোক লুকিয়ে মারিয়াপ্পানের বাসায় এসে নিশ্চিন্তে ঢুকে মারিয়াপ্পানের মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। ফ্রান্সিস অস্থির হয়ে পায়চারি করতে করতে তার গাড়িতে উঠতেই দেখা যায় অশোক পেছনের সিটে বসা। মানে এদেরকে খুন করতে ফ্রান্সিস নিজেই অশোককে সাহায্য করেছে। পরের দিন সকাল হতেই সব নিউজ চ্যানেলে মিনিস্টারের মৃত্যু আর তার বড় ছেলের রহস্যময়ভাবে নিখোঁজের খবর চলতে থাকে। ফ্রান্সিস বেশ বিরক্ত হয়ে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে বের হয়ে যায়। অশোক আড়াল থেকে তাদেরকে যেতে দেখে লুকিয়ে দরজার লক ভেঙে বাসার ভিতরে ঢুকে কম্পিউটার রুমে আসতেই দেখে ডেস্কটপে পাসওয়ার্ড দেওয়া। ফ্রান্সিসের ছেলে কি পাসওয়ার্ড টাইপ করেছিল সেটা মনে করে ফ্রান্সিসের নাম দিতেই লকটা খুলে যায়। অনেক খোঁজাখুঁজি করে কম্পিউটারে হিডেন ফাইল ঘেটে একটা ভিডিও বের করতেই দেখে সেখানে চিন্নার লাস্ট ভিডিও ওপেন করতে দেখে চিন্না গৌরীকে মেরে চলে যাওয়ার সময় লিনা এসে তাকে দেখে নিতেই সে চিন্নার টি শার্ট ধরে টেনে ফেলে দিয়ে রড দিয়ে মারছে। লিনা বের হয়ে গেলে চিন্না মোবাইলের কাছে এসে ক্যামেরা বন্ধ করে দেয়। অশোক ভিডিও ডিটেলস ডেট দেখতেই বুঝে যায় এই ভিডিও কম্পিউটারে চিন্নার মারা যাওয়ার দুদিন পরে মানে 9 অক্টোবর নেওয়া হয়েছে। ফ্রান্সিস তাকে মিথ্যা বলেছে। এই ভিডিও আগে থেকেই ফ্রান্সিসের কাছেই ছিল। তাহলে তো সেদিন রাতে অশোক সেখানে ছিল না। তাহলে কি ফ্রান্সিসই? আর কিছু ভাবার আগেই কেউ পেছন থেকে অশোকের মাথায় জোরে এক বাড়ি দেয়। সে আর কেউ নয় বরং শয়তান ফ্রান্সিস নিজেই। অশোক প্রচন্ড ব্যথায় মাথা চেপে বলে, চিন্নার ফোনের ভিডিও তুমি 9 তারিখ রাতে কিভাবে পেলে? লিনা তোকে নিজের পরিবার মানতো আর তুই লিনাকে এত বড় ধোঁকা দিয়েছিস। ফ্রান্সিস রেগে বলে, তুমি একটু বেশিই জেনে গেছো, তাই তোমাকে আজই মরতে হবে। বলেই বন্দুক তাক করলে অশোক আচমকা তেড়ে এসে তার হাত ধরে বাঁকিয়ে টেবিলের উপরে মাথায় জোরে বাড়ি দিয়ে ফেলে দেয়। ফ্রান্সিস দ্রুত উঠে অশোককে মেরে ফেলে দিলে অশোক উল্টা তাকে মেরে পেছন থেকে গলা চেপে ধরে। তখনই ফ্রান্সিসের ফোন বেজে উঠলে অশোক তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে পকেটে ফোন খুঁজতে থাকে। তবে দেখা যায় ফ্রান্সিস সচরাচর যে ফোন ব্যবহার করে সেই ফোনে নয় বরং আরেকটা ফোনে কল এসেছে। ফ্রান্সিসের এতটাই কষ্ট হচ্ছে যে তার অশোককে আটকানোর মতো শক্তিটাও নেই। অশোক পকেট হাতটাতেই ফ্রান্সিসের দ্বিতীয় ফোন বের করতে দেখে সেখানে লিনা কল দিয়েছে। নামটা দেখতেই সে হতবাক হয়ে কল রিসিভ করতেই অপর পাশ থেকে লিনার কণ্ঠে হ্যালো শুনতেই সে রীতিমতো ফোনটা ছুঁড়ে ফেলে ছিটকে গিয়ে পড়ে। তার সারা শরীর কাঁপতে থাকে। প্রচন্ড রেগে কাঁপতে কাঁপতে চিৎকার করে দৌড়ে এসে ফ্রান্সিসের বুকের উপরে বসে জিজ্ঞেস করে, লিনা এখনো বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? বলেই একের পর এক চর মারতে মারতে কান্না করতে থাকে। ফ্রান্সিস ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না দেখে জলদি তাকে টেনে সোফায় হেলান দিয়ে বসিয়ে জিজ্ঞেস করে, সত্যি বল লিনা কোথায়? ফ্রান্সিস বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলে, দাদা মারা যাওয়ার পর আমি আসলে এখানে আমার ভাগের সম্পত্তি নিতে এসেছিলাম, কিন্তু ততদিনে তুমি আর লিনা এই বাড়িকে নিজেদের বাড়ি বানিয়ে বসেছিলে। কেউ একবার ভেবেও দেখোনি যে এই বাসায় আমার অংশও আছে। লিনা তো এই বাসায় রানীর মতো বিলাসবহুল জীবন কাটাচ্ছিল আর তখন আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাই একদিন বাবা আমাকে দাদার কাছে আনে, কিন্তু বাবা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করায় দাদা বাবাকে অপমান করে তাড়িয়ে দেয়। প্রতিবার বাবা আমাকে নিয়ে আসতো আর দাদা এমন করতো, কিন্তু এতে তো আমার কোনো দোষ ছিল না। এমনকি ওই বুড়ো মারা যাওয়ার পর তোমরা দিব্যি আরামে জীবন কাটাচ্ছিলে, একটা বারও আমার কথা ভাবনি। তখন আমি ভেবে নেই লিনা এতদিন অনেক আরাম করেছে, এবার আমার পালা। তবে আমি কোনোদিনই নিজের অংশকে ভিক্ষার মতো লিনার কাছে চাইতে পারবো না। তবে বুঝতে পারছিলাম না যে কি করব। তখনই সেই সুবর্ণ সুযোগ নিজেই আমার সামনে ধরা দেয়। সেই রাতে আমি বাসায় ঢুকতেই দেখি চিন্না ফোনে গণেশের কাছে সাহায্য চাইছে। তখনই চিন্নাকে জোরে ডাকতেই সে ভয়ে পেছনে তাকায় আর আমি সেই রড দিয়ে জোরে বাড়ি মেরে তাকে মেরে ফেলি। তার মানে এই শয়তান ফ্রান্সিসই চিন্নাকে মেরেছে, সে লিনার বাড়িতে মারা যায়নি। ফ্রান্সিস ফোন চেক করে ভিডিও দেখতেই শয়তানি হাসি দিয়ে ফোনটা চিন্নার পকেটেই রেখে দেয়। সম্পত্তি পাওয়ার লোভে এই লোক এতটাই অন্ধ হয়ে যায় যে মিনিস্টারের লোক মারতে না পারলেও সে নিজেই হয়তো লিনাকে মেরে ফেলতো, আর সেই জন্যই সে সাইকো কিলারের কাহিনী বানায়। লিনাকে একবার মারতে পারলেই সে এই বিশাল সম্পত্তির মালিক হয়ে যাবে। এটা ভেবে যখন সে আনন্দে আত্মহারা হচ্ছিল তখনই গৌরীর খুনের তদন্তের বাহানায় দাদার উইল নিয়ে পড়ে জানতে পারে দাদা মারা যাওয়ার আগে লিখে গেছে লিনা মারা গেলে এই সব সম্পত্তি চার্চে চলে যাবে। রাগে ফ্রান্সিসের পাগলের মতো দশা হয়। তখনই
তার চিন্নার ফোনের ভিডিওর কথা মনে পড়ে যায়। এবার সে লিনার বাবাকে সেই রাতের সব ঘটনা আর মোবাইলে করা ভিডিওর কথা বলে দেয়, আর এটাও বলে দেয় যে মিনিস্টারের লোক লিনাকে মারতে না পারলে সে নিজেই লিনাকে মেরে ফেলবে। আর এইসব এই কারণে করেছিল যেন লিনা এই দুনিয়া মানে এখানকার মানুষের জন্য মারা গেলেও আসলে বেঁচে থাকে, আর ফ্রান্সিস এই সম্পত্তির সবটুকু ভোগ করতে পারে। এই জন্য ফ্রান্সিস লিনার বাবাকে বলে এই বাড়ি তার নামে লিখে দিতে এবং লিনা আর অশোককে আজীবনের জন্য আলাদা করতে। লিনার জীবনের বিনিময়ে লিনার বাবা তখনই রাজি হয়ে যায়। ফ্রান্সিস বলে তবে সমস্যা তো হয় তখন যখন তুমি আর লিনা কাউকে না জানিয়েই বাসা থেকে বের হয়ে গেলে। আমি সেদিন আর একটু দেরি করলে কাশি লিনাকে সত্যি সত্যি মেরে ফেলতো। আমার সবচেয়ে বড় ভুল ছিল তোমার উপর দয়া করে তোমাকে বাঁচিয়ে রাখা। তবে এরপরে লিনাকে এটা বিশ্বাস করানো অনেক কঠিন ছিল যে তুমি মারা গেছো। সে শেষ একবার তোমার লাশ দেখতে চেয়েছিল, কিন্তু তার বাবা কোন রকমে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে এই শহর থেকে দূরে পাঠিয়ে দেয়। এরপর লিনার বাবা থেকে লিনা সেদিনের জামা কাপড় আর উইল নিয়ে সরকারি লাশ ঘর থেকে লিনার সাথে মেলে এমন এক মেয়ের লাশ নিয়ে জঙ্গলে সেই জায়গায় রেখে লাশের মুখ নষ্ট করে দেয়। পরের দিন লিনার বাবা আমার কথা মতো লাশ শনাক্ত করে কান্না জুড়ে দেয়। ব্যাস, তোমার বোনেরও আর কোনো সন্দেহ থাকে না। এভাবেই আমি সবাইকে বিশ্বাস করাই যে লিনা আসলে মারা গেছে। এইসব শুনে অশোক নিজেকে আর আটকে রাখতে পারে না। দৌড়ে ফ্রান্সিসের ফোন নিয়ে লিনাকে কল করে বলতে চায় যে সে বেঁচে আছে, কিন্তু ফ্রান্সিস জানায় লিনার বিয়ে হয়ে গেছে, এমনকি তার একটা বাচ্চাও আছে। 5 বছর পর এই প্রথম সে পরিবার নিয়ে ইন্ডিয়ায় এসেছে, এখন পরিবারের সাথে গোয়ায় আছে। এই জন্যই ফ্রান্সিসকে কল দিয়ে দেখা করতে ডাকছে। লিনা এই সময় যদি অশোকের কথা জানতে পারে তাহলে তার পুরো জীবন এলোমেলো হয়ে যাবে। প্রচন্ড রাগী আর যন্ত্রণায় অশোক মেঝেতে ঘুষি মেরে চিৎকার করতে থাকে। ফ্রান্সিস তাকে থামিয়ে বলে তুমি এই শহর ছেড়ে চলে যাও। একটা আসামি আছে যাকে ডিপার্টমেন্ট বহুদিন ধরে মারতে চাচ্ছে। আমি তাকে মেরে সাইকো কিলার বানিয়ে প্রমাণ করে দিব সেই সাইকো খুনিকে পুলিশ মেরে ফেলেছে। লিনার নজরে তুমি অনেক আগেই মারা গেছো, তাই মুভ অন করো। এসব নিয়ে পড়ে থাকলে তোমার বাকি জীবনটাও নষ্ট হয়ে যাবে। অশোক কিছু না বলেই চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। গোয়ার এক বিচে এক গাছের আড়ালে বসে দূরবীনে চোখ রেখে অশোক দেখে তার ভালোবাসার মানুষ লিনা তার স্বামী আর বাচ্চার সাথে হাসি খুশি ভাবেই সময় পার করছে। ফ্রান্সিস ওই শয়তানিটা না করলে আজ এখানে সে আর লিনা আর তাদের বাচ্চা থাকতো। লিনার হঠাৎ কি যেন মনে হতেই সে অবাক হয়ে তাকিয়ে কাউকে খুঁজতে থাকে, কিন্তু অশোক লুকিয়ে থাকায় তাকে দেখতে পারে না। লিনা তার বাচ্চার কাছে চলে গেলে অশোক এক বুক আফসোস লিনাকে হারানোর যন্ত্রণা নিয়ে হতাশ হয়ে ফিরে যায়। কয়েকদিন পরেই খবরে বলা হয় মিনিস্টারের মৃত্যুর পর আজ তার ছেলে গণেশের রহস্যজনক মৃত্যুর খবর সামনে আসছে। ধারণা করা হচ্ছে 5 বছর পর সেই সাইকো কিলার ফিরে এসেছে। ফ্রান্সিস বলে আমরা সন্দেহের জেরে 4 জনকে আটক করেছি। অশোককে মন খারাপ করে বসে থাকতে দেখে প্রীতি বলে তুমি কেন ওই খুনিকে খোঁজার জন্য মরিয়া হয়ে আছো? দয়া করে কোথাও যেও না। অশোক বলে আমি আর কোনো বদলা নিব না, আর কোনো খুনিকে খুঁজতেও যাব না। আমি তোমার সাথে নতুন জীবন শুরু করব বলেই প্রীতিকে জড়িয়ে ধরে। ফ্রান্সিস সকালে জগিং শেষ করে গাড়ির কাছে এসে পানি পান করছে। তখনই কালো মুখোশধারী একজন এসে তার মাথায় রড দিয়ে বাড়ি মারে। দেখা যায় ফ্রান্সিস যেমন করে সাইকো কিলিং এর প্যাটার্নে নাটক শুরু করেছিল ঠিক সেভাবেই তার হাতে ক্রস আঁকিয়ে তার খুনি চলে গেছে। কিছুক্ষণ পর অশোককে সেই একই কালো পোশাকে ওয়াশরুমের বেসিনে হাত ধুতে দেখা যায়। হঠাৎ সে লক্ষ্য করে যতই পানি দিচ্ছে না কেন রক্তের দাগ যেন ততই বাড়ছে। ভয়ে সে চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর চোখ মেলতেই দেখে সেখানে কোনো রক্ত নেই। আয়নায় তাকাতেই দেখে সে আজ নিজেকে নয় বরং এক খুনিকে দেখছে। নিজের সাথে চোখ মেলানোর সাহসটাই সে হারিয়ে ফেলেছে। তীব্র অপরাধ বোধ আর অসহায়ত্বে মাথায় হাত দিয়ে কান্না করতে থাকে। ফ্রান্সিস তার স্বার্থ সিদ্ধ করতে যে সাইকো কিলারকে বানিয়েছিল শেষমেশ অশোক কি তাহলে সেই খুনিতেই রূপান্তর হয়ে গেল? একটা মানুষের লোভ আর স্বার্থপরতার কারণে নষ্ট হয়ে গেল কতগুলো মানুষের জীবন। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।